তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, স্যার আপনার ডেমোর মধ্যে না মাইক্রো টিচিংটা ঠিক আসছে না। একেবারেই তাই। আমরা বিভিন্ন রকমভাবে ডেমোগুলোকে দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন অভিজ্ঞ যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, যে সমস্ত অধ্যাপকরা রয়েছেন, তাদের সাথে আমরা আলাপ এবং আলোচনা করার মধ্য দিয়েই কিন্তু ডেমোগুলো প্রস্তুত করার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে আমি কিন্তু 10টা ডেমো নিয়ে আসব, তোমরা তার মধ্য থেকে যেটা ইচ্ছা সেটা নিতে পারো। তোমরা আমাকে কপি করতে হবে এরকম বলছি না, তোমাদের নিজেদের মতো করে তোমরা ডেমো ক্লাসটাকে প্রস্তুত করতে পারবে। আজকের আমি মূলত একটা নতুন ডেমো অর্থাৎ ডেমো ক্লাস 2 রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। তোমরা বলেছিলে ভারতীয় সংবিধান থেকে কিছু নিয়ে আসুন, সেখানে গুরুত্বপূর্ণ একটা টপিক রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এই পদ্ধতিটির উপরে আজকে ছোট্ট একটি ডেমো দিয়ে তোমাদের দেখাবো। তোমাদের যে কমিউনিকেশন স্কিল বা তোমরা যে মাইক্রো টিচিং এর কথা বারবার করে বলে আসছো, তার উপরে কিন্তু ভিত্তি করে তোমরাও তোমাদের মতো করে তোমরা পড়াতে পারো, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। বারবার করে শিক্ষকরা যে কথাটা বলতে চাইছেন যে তোমরা কিন্তু ইন্টারভিউতে যারা বসে আছে তাদেরকে কখনোই শিক্ষক ছাড়া তোমরা স্টুডেন্ট হিসেবে গণ্য করতে পারো না। কিন্তু এটাও ঠিক যে যদি আমি শিক্ষক বা যারা ইন্টারভিউয়াররা যারা রয়েছে আমার সামনে, তাদের যদি আমরা অনুমতি নিয়ে নিই যে স্যার আমি কি এই জায়গাটাকে আমি একটা আদর্শ ক্লাসরুম বলে ভাবতে পারি, যদি তারা অনুমতি দেয় তাহলে তুমি কিন্তু সেই রকম করে আলোচনা করতে পারো। অযথা কিন্তু কোনো রকম প্রশ্নোত্তর, তাদের দিকে প্রশ্ন ছুড়ে দেওয়া যে বলুন দেখি, এই রকম অতিরিক্ত বিষয়গুলোকে করবে না, অতিরিক্ত বিষয় থেকে একটু দূরে থাকবে। চলো আজকের ডেমোটাকে দেখে নেওয়া যায়। আজকের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। আমরা রাষ্ট্রপতিকে মূলত ভারতের প্রথম নাগরিক হিসাবে বিবেচনা করে থাকি, তাই তো? হ্যাঁ, একদমই ঠিক। রাষ্ট্রপতিকে আমরা ভারতের প্রথম নাগরিক বলে থাকি, তাহলে তার তো একটা নির্বাচন প্রয়োজন। এই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু অনেকটা জটিল একটা প্রক্রিয়া। কিরকম জটিল প্রক্রিয়া, আজকের সেই বিষয়টা নিয়েই আমরা মূলত পড়াশোনা করব। আমাদের মনে রাখা প্রয়োজন, রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত ধারণা সেটি কত নম্বর ধারাতে রয়েছে? সেটি রয়েছে 54 অর্থাৎ 54 নম্বর ধারাতে রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলা হয়। কিন্তু রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি বা প্রসিডিওর, এটি কোন ক্ষেত্রে বলা রয়েছে, কোন ধারাতে বলা রয়েছে? এটি বলা রয়েছে 55 নম্বর ধারাতে। এবারে আমি আলোচনা করব যে এই রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতিকে আমরা কি বলছি? একটা জটিল প্রক্রিয়া। আমরা একটা জটিল প্রক্রিয়া বলে মনে করছি রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটিকে। আমাদের রাষ্ট্রপতির এই যে নির্বাচন পদ্ধতি, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমাদেরকে মনে রাখতে হবে এই নির্বাচন পদ্ধতিটি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে মূলত আমরা নিয়েছি। এই বিষয়টা আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রপতিকে কিন্তু আমরা সরাসরি নির্বাচন করি না, রাষ্ট্রপতিকে আমরা পরোক্ষভাবে নির্বাচিত করি। কিভাবে সেটা? আমরা পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে থাকি বা রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকে। কারণ আমরা ভোট দিয়ে থাকি এমএলএ বা এমপিদের, সেই এমএলএ এবং এমপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপতিকে কারা নির্বাচিত করে? একটা নির্বাচক সংস্থা আমরা লক্ষ্য করতে পারি। কারা নির্বাচন করেন? একটা নির্বাচক সংস্থা আমরা লক্ষ্য করতে পারি। এই নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয়? নির্বাচক সংস্থা গঠিত হয় একদিকে লোকসভা, অন্যদিকে আমাদের রাজ্যসভা। এই দুটো সভার কিন্তু
আমরা যদি লক্ষ্য করি, সেখানে তাদের মনোনীত সদস্যদের নেওয়া যাবে না, তাদের নির্বাচিত সদস্যদের নিয়ে আমরা গঠন করব। এবং তার সাথে কাদের নেব আমরা? তার সাথে সমস্ত রাজ্যের যে সমস্ত এমএলএ রয়েছে, অর্থাৎ কেবলমাত্র বিধানসভার, আবারও বলছি, নির্বাচিত যে সমস্ত সদস্যরা, তাদেরকে নিয়ে আমাদের এই একটা নির্বাচক সংস্থা গড়ে উঠবে। তাহলে কি বললাম? বললাম যে আমাদের লোকসভা এবং রাজ্যসভা নির্বাচিত সদস্য এবং আমাদের রাজ্যগুলির সমস্ত রাজ্যের যে বিধানসভার যে সমস্ত সদস্যরা, তারা কিন্তু এখানে যুক্ত থাকতে পারবে নির্বাচক সংস্থা হিসাবে। এই নির্বাচক সংস্থা দ্বারা মূলত একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মধ্য দিয়ে কিন্তু নির্বাচিত হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ কি, তোমরা বুঝতে পারবে যখন আমি এই নির্বাচন পদ্ধতির ধাপগুলো আলোচনা করব। কিভাবে আলোচনা করব? নির্বাচন পদ্ধতির 3টি ধাপ রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং আমরা তৃতীয় ধাপের কথা বলতে পারি। এই 3টি ধাপ বা 3টি পর্বের কথা বলতে পারি। প্রথম পর্বে আমরা কি করব? প্রথম পর্বে বিধানসভার যে সমস্ত এমএলএ বা এমপিরা রয়েছেন, যারা নির্বাচিত, তাদের ভোটের মূল্যকে নির্ধারণ করব। প্রশ্ন হতে পারে যে ভোটের মূল্য কেন? প্রত্যেকের তো একটা করে ভোট থাকবে, কিন্তু এখানে নিয়মটাই এইরকম ভাবে করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে। একজন এমএলএর কিন্তু একটা ভোট নয়। একজন এমএলএর ভোটের সংখ্যাটা আমরা কিভাবে বের করব, সেটা আমরা প্রথম পদ্ধতিতে জানব। কি হবে? একজন এমএলএ এর ভোটের মান, এর ভোটের মানটা কিরকম করে আমরা বের করব? কিভাবে বের করব? আমাদের রাজ্যের যত জনসংখ্যা আছে, মোট জনসংখ্যা, অর্থাৎ শেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা আমাদের কত আছে, তাহলে আমাদের রাজ্যের জনসংখ্যা ভাজিত আমরা ভাগ করব কত দিয়ে? রাজ্যের মধ্যে যতগুলো এমএলএ রয়েছে, যতগুলো এমএলএ সংখ্যা, আমাদের এমএলএ সংখ্যা গুণিতক 1000। নিচের এই সংখ্যাটাকে দিয়ে উপরের যে সংখ্যাটা থাকবে তাকে আমরা মূলত ভাগ করব। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ধরো আমাদের এমএলএ সংখ্যা এখন কত? আমরা এমএলএ সংখ্যা হচ্ছে 294। 294 গুণিতক 1000। উপরে কত থাকবে? রাজ্যের জনসংখ্যা ধরে নিলাম 10 কোটি, ধরে নিলাম 10 কোটি, তাহলে উপরে 10 কোটি থাকবে। 10 কোটিকে আমরা কত দিয়ে ভাগ করব? এই নিচের যে সংখ্যাটা বের হবে তাকে দিয়ে আমরা ভাগ করব। তারপরে যে সংখ্যাটা বেরোবে, ধরো বেরোলো 555। আমি উদাহরণের সাপেক্ষে বলছি, একজন এমএলএর ভোটের মান হবে 555। তাহলে বুঝতে পারছো, একজন এমএলএর ভোটের মান দাঁড়াবে 555। এটা হলো প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায়ে আমরা কি করব? আমরা এমপি যারা রয়েছে, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের ভোটের মান নির্ণয় করব। প্রথম পর্যায়ে হলো এমএলএদের ভোটের মান নির্ণয়, দ্বিতীয় পর্যায়ে হলো এমপিদের ভোটের মান নির্ণয়। এখানে কিভাবে আমরা করব? এখানে এই যে এমএলএর একটা ভোটের মান বেরোলো 555, এই 555 এবং 294 দিয়ে আমরা গুণ করব। 555 294কে গুণ করব, কারণ তাহলে বেরিয়ে যাবে টোটাল একটি রাজ্যের এমএলএদের ভোটের মান কতটা। ভোটের মান কতটা বেরিয়ে গেল। এই যে একটা রাজ্যের বেরোলো, এটা একটা রাজ্যের, এরকম করে করে আমাদের যতগুলো রাজ্য আছে সকলের মান বের করতে হবে। অর্থাৎ
এখানে বলছে এমপিদের ভোটের মান বের করার জন্য সমস্ত রাজ্যের পুরো যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যের এমএলএদের ভোটের মান, কি বললাম, সমস্ত রাজ্যের এমএলএদের ভোটের মান ভাজিতক নিচে কাকে দিয়ে ভাগ করব, আমাদের এমপি যতগুলো রয়েছে লোকসভা এবং রাজ্যসভার মোট এমপি, আমি ধরে নিলাম কথার কথা মোট 800 এমপি রয়েছে, তাহলে এখানে উপরে যত আসবে তাকে দিয়ে আমি 800 দিয়ে ভাগ করব। আমাদের এখানে মনে রাখা প্রয়োজন যে যদি এই যে আমি এমএলএর ভোটের মান নির্ণয় করলাম, এখানে যদি ভাগশেষ 500 বা তার বেশি আসে তাহলে কিন্তু ভোটের মান এই 555 না হয়ে গিয়ে 556 হবে, 1 যুক্ত হবে। আর যদি আমি এমপিদের ভোটের ক্ষেত্রে এখানে ভাগ করে যদি আমার ভাগ শেষ দাঁড়ায়, ধরো এখানে 800 জন আমি এমপি দিয়ে ভাগ করেছি, আমার ভাগ শেষ দাঁড়ালো 400, কিংবা আমার ভাগ শেষ গিয়ে দাঁড়ালো 405। বলছে যে ভাগশেষ যদি যেটা দিয়ে ভাগ করছি তার সমান হয় কিংবা তার থেকে বেশি হয়, একমাত্র সমান হতে হবে, তাহলে 400 হতে হবে, তার অর্ধেকের সমান অর্থাৎ 400 হতে হবে, কিংবা যদি 405, 6, 10 এরকম হয় অর্থাৎ অর্ধেকের বেশি হয়, তাহলে এখানে যে সংখ্যাটা বেরোবে, এখানে ধরো একটা ভোটের মান বেরিয়েছে 1000, তাহলে সেখানে 1 যুক্ত হবে, সেখানে 1 যুক্ত হবে। আর যদি এখানে সংখ্যাটা এরকম দাঁড়াতো যে 300 বা 395, তাহলে 400 কম মানে অর্ধেকেরও কম, তাহলে আর 1 যুক্ত হবে না। এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ পার্টে আসবো, সেটা হচ্ছে তৃতীয় পর্যায়। এই তৃতীয় পর্যায়টা হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন। কিরকম রাষ্ট্রপতি নির্বাচিত হবে? রাষ্ট্রপতিকে আমরা একের অধিক অর্থাৎ একজন এমএলএ বা একজন এমপি যতজন রাষ্ট্রপতি পদপ্রার্থী, ধরো 3 জন 4 জন রাষ্ট্রপতির জন্য লড়াই করছে, সেই রকম ভাবে 3 জন 4 জনকেই কিন্তু একজন এমএলএ বা একজন এমপি ভোট দিতে পারবে। কিরকম করে দিতে পারবে? তার প্রথম পছন্দ, দ্বিতীয় পছন্দ, তৃতীয় পছন্দ, চতুর্থ পছন্দ। যাকে আমার সব থেকে ভালো লাগবে, রামকে আমার সব থেকে ভালো লাগে, আমি রামকে কি দেব? প্রথম পছন্দের ভোট। শ্যামকে আমার একটু ভালো লাগে, তাকে আমি দেব দ্বিতীয় পছন্দের ভোট। যদুকে আমার তার থেকে একটু ভালো লাগে, আমি দেব তাকে তৃতীয় পছন্দের ভোট। এবং এইভাবে কিন্তু আমাদের ভোট প্রক্রিয়াটা চলবে। আমাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো এমপি বা এমএলএ অর্থাৎ যারা ভোট দাতা, তারা যদি কোনো প্রথম পছন্দকে না বেছে থাকেন, তাহলে কিন্তু তার ভোটটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে প্রথম পছন্দ অবশ্যই জানাতে হবে। এইভাবে যখন কোনো প্রার্থী কোটা পূর্ণ করবেন, তখন তিনি রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হবেন। এই কোটা বলতে মূলত কি বোঝায়? বোঝার চেষ্টা করো। আমরা কোটা কোনটাকে বলবো? অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক একটা ভোট পেতে হবে, তারপরে সে জিততে পারবে। ধরো আমি একটা কথাই বলি, কোটা কাকে বলে, আমি একটা কথা বলি, বা নির্দিষ্ট সংখ্যক ভোট কাকে বলে। আমি রাম এবং শ্যাম এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, মোট ভোট দেওয়ার লোক বৈধ ভোট সংখ্যা হচ্ছে 100। কত বললাম? 100 জন ভোট দেবে। তাহলে এখানে কোটা কত হবে? কোটা হবে 100 ভাজিতক দুজন যে সংখ্যা 2 প্লাস 1। কেন 1? আমরা একজন বেশি দরকার, আমরা সংখ্যা গরিষ্ঠ জনকে আমরা বেছে নিই, তাই তো? তার জন্য আমরা কি করব? 100 জনের মধ্যে 51 জনকে নেব। 50-50 হলে তো দুজনে ড্র হয়ে যাবে, তাহলে 1 বেশি আমাদের দরকার। একটা ভোট বেশি পেলেই সে জিতে যাবে, অর্থাৎ তখন কোটা হিসেবে হবে। এখানেও ঠিক তেমনি আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও প্রথম যে বৈধ ভোট, মনে রাখবে, প্রথম পছন্দের যে বৈধ ভোট সংখ্যা, ধরো প্রথম বৈধ ভোট সংখ্যা আমার 1000 হলো, বললাম কি বৈধ ভোট সংখ্যা, মনে থাকবে বৈধ ভোট সংখ্যা। এই বৈধ ভোট সংখ্যা আমার 1000 হতে পারে, 2000 হতে পারে, 3000 হতে পারে, 4000 হতে পারে। প্রথম প্রার্থীদের মধ্যে প্রথম বৈধ ভোট সংখ্যা
ভাজিত কত হবে 2 প্লাস 1 বা যুক্ত 1, তাহলেই এটা কোটা বেরিয়ে যাবে। ধরে নিতে পারি আমাদের বৈধ ভোট সংখ্যা হচ্ছে 1000, আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে হলো 500, আর প্লাস 1 501 হবে বৈধ ভোট সংখ্যা। আমাদের মধ্যে যে এই রকম সংখ্যক ভোট পাবে তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করা হবে। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। আবার কিরকম হতে পারে, যদি ধরো প্রথম বৈধ ভোট সংখ্যা অনুযায়ী কেউ এই নির্দিষ্ট কোটাকে পূরণ করতে পারলো না, কারোর এই 501টি ভোট হলো না, সে কি করবে বা তখন কি করা হবে? অর্থাৎ একেবারে শেষ যে প্রথম পছন্দের ভোটটা পেয়েছে, অর্থাৎ যে সবচেয়ে কম প্রথম পছন্দের ভোটটা পেয়েছে, তার দ্বিতীয় পছন্দের ভোটটাকে আমরা কি করব, সকলের মধ্যে ভাগ করে দেব। কে কিরকম করে পেয়েছে তার মতো করেই ভাগ করে দেব দ্বিতীয় পছন্দের ভোটটাকে। তারপরে দেখা যাবে যে কোটা নিশ্চয়ই পূর্ণ হয়েছে। যদি তা না করা হয়, আবার এইরকম ভাবে ধীরে 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 প্রসেসটা চলতেই থাকবে। এইভাবে অবশেষে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয়। আমাদের আজকে আলোচনা এই পর্যন্ত, পরে আবার কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।